ছোট চাচার বিয়ের কথা উঠতেই দাদি মায়ের সব গহনা ফেরত নিয়ে গেল। সহজ গলায় বললেন, এসব গহনা তোমার শ্বশুর গড়িয়ে দিয়েছিল, কথা ছিল বিয়ের পরে ফেরত নিয়ে আমার কাছে রেখে দেবো, কিন্তু আমি সেই কাজ করিনি। তুমি বাপু তখন বউ মানুষ ছিলে, গহনা পড়তে ভালোবাসতে, কিন্তু এখনকার পরিস্থিতি ভিন্ন। তামিমের বিয়ে ঠিক হয়েছে, নতুন বউকে কিছু না দিলে মান সম্মান থাকে না। তোমার শ্বশুরের অবস্থা তো আগের মতো সচ্ছল নেই, সোনার দামও খুব চড়া, কিছু মনে করো না। মা দাদির কথায় কোনো প্রতিক্রিয়া দেখালো না, ডাল বাগার দিতে দিতেই ব্যস্ত রইল। দাদি নিজের ঘরে চলে গেলেন। বোধ করি তিনি আরো কিছু বলতেন, বাবার গলা পেয়ে সরে গেলেন। মায়ের গহনাপত্র খুব বেশি না, মাঝারি ধরনের একজোড়া কানের দুল, দুটো বালা, একটা চেন। সেদিন বিকেলে মা তার সব গহনা দাদির কাছে বুঝিয়ে দিলেন। আমি দাদির ওষুধপত্র গুছিয়ে রাখছিলাম, মা গহনাগুলো দাদির হাতে দিয়ে বলল, এই যে সব আপনার কাছে দিয়ে গেলাম। দাদি প্রতিটি গহনা খুব নেড়ে চেড়ে দেখলেন। মেকি হাসি দিয়ে বললেন, আংটিটা দেখছি না যে, হারিয়ে ফেলেছো নাকি? তার গলার স্বর খুব কর্কশ শোনালো। মা বলল, ওটা আমার কাছে রেখে দিয়েছি। সে কি কথা, ওটাতে তো বেশ অনেক সোনা আছে, নকশাটাও চমৎকার, তাছাড়া বিয়েতে আংটি না দিলে হয় নাকি? আসলে আম্মা আংটিটা আমার খুব পছন্দের, তাই ভাবলাম আমি রেখে দেই। দাদি বলল, মেয়ে মানুষের গহনা পছন্দ না এমন কথা কোথাও শুনেছো নাকি? ওই আংটিটার কথা ভেবে আংটি করানো হয়নি, শেষ মুহূর্তে এসে আংটি কেনা যদি না যায় তুমি দিয়ে দাও ওটা, বড় খোকাকে বলবে পরে যেন তোমার একটা আংটি গড়িয়ে দেয়। মা মাথা দুলিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। খেয়াল করলাম মায়ের চোখের কোণ ভিজে উঠেছে। সে চোখের পানি লুকানোর আপ্রাণ চেষ্টা করলো। আমার বাবা আহামরি কোনো চাকরি করে না, বেসরকারি প্রতিষ্ঠানের নিম্ন শ্রেণীর কর্মচারী, খুব বেশি বেতন না। তার রোজগারের বেশিরভাগ টাকা সংসার চলে, ডাল কিনতে খরচ হয়ে যায়। এর উপরে আমাদের ভাই বোনদের পড়াশোনার খরচ তো আছেই, সব মিলিয়ে মাস শেষে তেমন টাকা পয়সাও থাকে না। এর মধ্যে বাড়তি খরচ করে গহনা বানানোর পরিস্থিতি বাবার নেই। মাসখানেক হলো ছোট চাচা সরকারি চাকরি হয়েছে, চাকরি পাওয়ার পর থেকে তার বিয়ের জন্য মেয়ে দেখা শুরু হয়েছে। দাদি খুব আগ্রহ নিয়ে এই কাজটাই করেছেন। বিয়ে ঠিক হয়েছে মাত্র কদিন, মেয়ের বয়স বেশি না, সবে এসএসসি পরীক্ষা দিয়েছে। বিয়েতে মেয়ের পরিবারের লোকদের আগ্রহ শেষ নেই, তারা বলেছে জামাই সরকারি চাকরি করে, গহনাপত্র একটু বেশি করেই দিয়েন, সমাজ বলেও তো একটা ব্যাপার আছে। দাদি খুব যত্ন নিয়ে গহনার হিসাব রাখছেন। ছোট চাচাও আগের মতো গম্ভীর নেই, হাসি হাসি মুখ করে ঘুরে বেড়ায়, ঝলমলে গলায় কথা বলে। দাদির ওষুধ গুছিয়ে মায়ের ঘরে চলে গেলাম। মা বিছানায় বসে কাপড় ভাঁজ করছে, আমি তার পাশে গিয়ে বসলাম। জড়ানো গলায় বললাম, আংটি দিয়ে এসেছো মা? না, কাপড়গুলো গুছিয়ে তারপর যাব। খেয়াল করলাম আংটিটা মায়ের আঙ্গুলে পড়া, হয়তো শেষবারের মতো পড়তে ইচ্ছা হয়েছে। হঠাৎই গলাটা ধরে এলো যেন। লম্বা শ্বাস দিয়ে গলা ঠিক করে বললাম, মা আমার সাথে দুটো ছবি তুলবে? মা ভীষণ বিরক্ত হয়ে তেতো গলায় বলল, কাজের সময় ঝামেলা করিস না তো, এখন ছবি তোলার সময় নেই। শত জোরাজুরি করার পরেও সে কোনো ছবি তুলো না, কাজের বাহানা দেখিয়ে সরে গেল। বাবারা 3 ভাই বোন, ফুপু সবার বড়, তার বিয়ে হয়েছে অনেক আগেই, ঢাকায় থাকে ওরা। বছরে 2 বার আমার বাড়িতে বেড়াতে আসে, বেশিরভাগ সময় ফুপা তাদের সাথে আসে না, মেয়ে দুটোকে সাথে নিয়ে আসে। মেয়েরা এখানে এসে ঘরে থেকে বের হয় না, এখানকার রোদে নাকি তাদের ত্বক নষ্ট হয়ে যায়। কি অদ্ভুত কথা, রোদ আবার আলাদা হয় নাকি? ছোট চাচার বিয়ের কথাবার্তা শুরু হওয়ার পর থেকে ফুপু আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, সুযোগ করে উঠতে পারছে না। তার ছোট মেয়ের পরীক্ষা শেষ হয়নি, এই নিয়ে দাদির আফসোসের শেষ নেই। মেয়েটা ক্লাস 8-এ পড়ে, দারুণ মেধাবী। ফুপু তার মেয়ের ক্ষতি করে ভাইয়ের বিয়েতে আসবে না। সন্ধ্যা মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ, টেবিলে বসে বই খুলে রেখেছি, পড়তে পারছি না। মায়ের মুখ চোখের সামনে বারবার ভাসছে। ইস, আমি যদি মাকে অমন একটা আংটি গড়িয়ে দিতে পারতাম, কতই না ভালো হতো। কিন্তু না, এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা নেই। সোনার আংটি চারটিখানি কথা না। 2 হাতে মাথার চুল খামছে ধরলাম। মা বলল, পড়তে বসে অমন ভং ধরে আসছিস কেন? তেমন কিছু না, মাথাটা একটু ধরেছে। 1 কাপ চা বানিয়ে দিবে? মা টেবিলের উপর চায়ের কাপ রাখলো, সহজ গলায় বলল, চা শেষ করে বাস স্ট্যান্ডের দিকে যা, তোর ফুপু আসছে। এখন তিমুর পরীক্ষা শেষ হওয়ার পরপরই রওনা দিয়েছে, দেরি করিস না তো। মা চলেই যাচ্ছিল, দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো, ব্যস্ত সুরে বললেন, আর হ্যাঁ, কানটুপিটা নিয়ে যাস, বাইরে অনেক ঠান্ডা। মায়ের রান্না অনেক ভালো, দারুণ চা বানায়। 1 কাপ চায়ে মাথা ব্যথা সেরে গেছে, বেশ হালকা লাগছে এখন। তড়িঘড়ি করে কানটুপি পরে নিলাম। ফুপুদের দাঁড় করিয়ে রাখা যাবে না, দাদি ভীষণ রেগে যাবেন। ডিসেম্বরের শুরু, ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা। ফুপু ঘরে ঢুকতেই শোরগোল পড়ে গেল, সবাইকে জড়িয়ে ধরছেন বাড়িতে এসে। আমার এসবে থাকতে ইচ্ছা করছে না, দেখা হওয়ার পরই কেমন আছেন জিজ্ঞাসা করা শেষ, তাই আর এখানে দাঁড়ালাম না। ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। এই মুহূর্তে আমার মাথায় একটাই চিন্তা ঘুরছে, মাকে একটা আংটি বানিয়ে দিতে হবে। সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কাল সোনার দোকানে যাব, কত কি লাগবে জিজ্ঞেস করে আসবো। তারপর টাকা জোগাড় করতে হবে, হালাল টাকা। মা খুব কঠিন মানুষ, অবৈধ টাকা পয়সার জিনিস নিবেই না। খুব বেশি রাত জাগলাম না, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো চিৎকার চেঁচামেচির শব্দে। দাদি মায়ের সাথে ঝগড়া করছেন, মা তার কথার জবাব দিচ্ছে না। তড়িঘড়ি মায়ের কাছে গেলাম, কর্কশ গলায় বললাম, কি হচ্ছে এখানে? মা আমাকে সরে যেতে বলল, গেলাম না। পুনরায় একই প্রশ্ন করলাম। দাদি বললেন, তোর মা গহনা নেওয়ার পর থেকে মুখ পুড়িয়ে ঘুরছে। মেয়েটা বাড়িতে আসতে আসতেই তার কান ভাঙানি শুরু করে দিয়েছে। এত যদি গহনার শখ, বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আসেনি কেন? মায়ের দিকে তাকালাম, মা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ফুপু দূরে দাঁড়িয়ে ঠোঁট চেপে হাসছে। কাহিনী বুঝতে আমার একটুও বাকি রইল না। বিরক্ত গলায় বললাম, মা আব্বা কোথায়? দাদি বললেন, বাপকে ডেকে নালিশ করবি নাকি? কি নালিশ করবি? নালিশ করবো না, জিজ্ঞেস করবো সে তোমার পেটের ছেলে নাকি। হতেও পারে আমার বাপ হয়তো বা দাদার আগের ঘরের ছেলে, এজন্য তুমি 2 ছেলেকে 2 চোখে দেখো। দাদি আমার কথা শুনে মেঝেতে বসে পড়লেন, হাত পা ছড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, সবুর আসুক আজকে বাড়িতে, আশকারা দিয়ে ছেলেকে এমন বেয়াদব বানিয়ে দিয়েছে, বড়দের মুখে মুখে তর্ক
শিখেছে। আরো কিছু বলতে যাচ্ছিলাম, মা বলতে দিল না, হাত ধরে টেনে নিয়ে রান্নাঘরে ঢুকলো। নরম গলায় বলল, তুই এসবের মধ্যে আসিস না তো বাবা। আপাকে গহনার কথা বলছিলাম, আম্মা সেটা শুনে ফেলেছে। বুড়ো মানুষ কি বলতে কি বলবে সেটা বুঝে উঠতে পারে না। মায়ের উপর ভীষণ রাগ হলো, তবে মুখের উপর কিছুই বললাম না। অন্যদিকে তো খেয়ে দিয়ে কলেজে চলে গেলাম। আমার খুব বেশি বন্ধু নেই, বাদশার সাথে ইদানিং একটু কথাবার্তা হয়। ছেলেটা ভালো, সে আমাকে বসে থাকতে দেখে ছুটে এলো। হড়বড়িয়ে বলল, কি রে পুকুর পাড়ে বসে আছিস, কি করছিস, ক্লাস করবি না? ডিসেম্বরের দিকে ক্লাস খুব একটা হয় না, আজকেও হবে না। বুদ্ধিমানের কাজ হবে শক্তি খরচ করে 3 তলায় না ওঠা। তোর মতো অলস ছেলে আমি জীবনে দেখি নাই রে। না দেখলে এখন দেখে রাখ, পরে সবাইকে গল্প দিতে পারবি। তা পারবো। বাচ্চা আমার পাশে এসে বসে পড়লো। খানিকক্ষণ উসখুস করে বলল, তোর কি কিছু হয়েছে? কেমন অন্যরকম লাগছে? একটা ব্যাপার নিয়ে খুব ভাবছি, কিছু টাকা লাগবে, কোথা থেকে পাবো সেই চিন্তা করছি। টাকা দিয়ে কি করবি? বাচ্চা আমার দিকে তাকে চুপ করে গেল। প্রসঙ্গ ঘুরিয়ে বলল, ঝালমুড়ি খাবি আমার পক্ষ থেকে? না, এখন কিছু খাবো না, একটা জায়গায় যেতে হবে, কাজ আছে। সাথে আসবো? ক্লাস ফেলে আমার সাথে যেতে হবে না। তুই তো বললি ডিসেম্বরের দিকে খুব একটা ক্লাস হয় না, তাছাড়া একদিন ক্লাস ফাঁকি দিলে তেমন কিছুই হবে না। চল তাহলে। ক্লাস ফাঁকি দিয়ে কাজে যাওয়া হলো না। গেট থেকে বের হতেই স্যারের মুখে পড়লাম। স্যার খুব আয়েসি ভঙ্গিতে বললেন, তোমরা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো না? বাচ্চা বলল, জি স্যার। এদিকে এসো, কয়েকটা বইপত্র নিতে হবে। আজকে ক্লাসে তোমাদের সবাইকে একটা করে বই দিব। খুব চমৎকার একটা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি, আজকেই ঘোষণা। স্যার আমাদের কলেজে নতুন এসেছে, বেটে খাটো ভদ্রলোক, মাথায় টাক পড়েছে, খুব গুছিয়ে কথা বলে। এতটাই গুছিয়ে কথা বলে যে কেউ তার কথা অগ্রাহ্য করতে পারে না। স্যারের ফরমাইশ খাটতে গিয়ে ক্লাসের সময় শেষ। বই খুব বিশেষ কিছু না, স্যার একটা গল্পের বই লিখেছেন। লেখক কপি হিসেবে যা পেয়েছেন তা আমাদের সবাইকে ভাগ করে দিয়েছেন। পরে 2 দিনের মধ্যে ফেরত দিতে হবে, সাথে একটা কাগজে বইয়ের রিভিউ লিখতে হবে। যার লেখা সবচেয়ে ভালো হবে স্যার তাকে একটা বই এবং 1000 টাকা পুরস্কার দিবেন। টাকার অঙ্ক বেশ ভালো, প্রতিযোগিতা জিততে পারলে 1000 টাকা হয়ে যাবে। আংটি করতে কত লাগবে জানি না, জানতে হবে। কলেজ থেকে বেরিয়ে সোনার দোকানে চলে গেলাম। বাচ্চা আমার সাথে আসতে পারেনি, তার টিউশনই আছে। দোকানদার লোকটা ভীষণ বিনয়ী, চেয়ার টেনে বসতে বলল। গলার স্বরে কোমলতা আছে। আমি বসলাম না, সরল গলায় বললাম, একটা আংটি বানাতে কত খরচ পড়বে? সোনার পরিমাণ কত? 3 আনা দিয়ে বানাতে গেলে 1800-1900 টাকা পড়বে। দাম শুনে মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা, তবে পড়লাম না। অল্প হেসে দোকান থেকে বেরিয়ে এলাম। খিদেই পেট চোচো করছে। পাশে সিঙ্গারা সমুচার দোকান, দোকান থেকে 2টো সিঙ্গারা কিনে নিয়ে হাঁটতে শুরু করলাম। হঠাৎই নজরে পড়লো ছোট চাচার হবু বউ একটা ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে। ভীষণ অবাক হলাম। পকেট থেকে ফোন বের করতে করতে তারা রিকশায় উঠে গেল। ছবি আর তুলতে পারলাম না। কথাটা বাড়িতে বলতেই তুলকালাম কাণ্ড শুরু হয়ে গেল। দাদি বললেন, মায়ের গহনা নিয়েছি বলে এমন বদনাম শুরু করে দিয়েছিস। অবশ্য তোরা কি বাই করবি, যেমন মা তেমনই ছেলে। হবু বলল, তোর কাছে কি প্রমাণ আছে? প্রমাণ ছাড়া এসব ভুলভাল কথার কোনো মানে নেই। তাছাড়া ছেলেটা যে কেউই হতে পারে, আত্মীয় স্বজন। এই যুগের ছেলে হয়ে তোর থেকে এটা আশা করা যায় না। আমি কি বলবো বুঝতে পারলাম না। ভুল দেখছি বলে ঘরে চলে এলাম। আমার মাথায় তখন একটাই চিন্তা, টাকা জোগাড় করতে হবে। ছোট চাচার বিয়ের আগে আমি মাকে অমন একটা আংটি গড়িয়ে দিব। ভয়েস এন্ড ভিডিও জানা স্টোরি। দিনের বেলা এ ব্যাপারে আর কোনো কথা হলো না। সন্ধ্যায় ছোট চাচা আমাকে তার ঘরে ডেকে নিয়ে গেল। থমথমে গলায় বলল, খাটের উপরে বসো, তোমার সাথে কথা আছে। আমি খাটের উপর বসলাম। ছোট চাচা বলল, তোমার জন্মের ঠিক আছে? আমি চমকে তার দিকে তাকালাম। স্বাভাবিক গলায় বললাম, আছে, আমার জন্মের ঠিক আছে। তানহার নামে কি বলেছো? হঠাৎ তুমি সম্বোধনের কারণ পরিষ্কার হলো। অতিরিক্ত রেগে গেলে সে সবাইকে তুমি তুমি করে বলে। আমি তার দোষ দিলাম না। হবু বউয়ের নামে এমন কথা শুনলে যে কেউ রেগে যাবে, এটাই স্বাভাবিক। চাচা আবারও হুঙ্কার দিয়ে উঠলো, কথা বলছো না কেন? তানহার নামে কি বলছো? কলেজ থেকে বাড়ি ফেরার পথে তাকে একটা ছেলের সাথে দেখেছি। ছেলেটা হাত ধরে দাঁড়িয়েছিল। পরে দুজনে রিকশায় উঠে গিয়েছে। তোমার কাছে কোনো প্রমাণ আছে? না, নেই। ছবি তোলার আগেই রিকশায় উঠে গিয়েছিল। প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে এমন অভিযোগ তোলা মারাত্মক অপরাধ, বুঝতে পারলে? পারলাম। এরপর থেকে খুব হিসেব করে কথা বলবে। আচ্ছা ঠিক আছে। তোমার জন্মের ঠিক আছে কিনা জিজ্ঞেস করার জন্য দুঃখিত। তোমার জন্মের সময় আমিও এখানে উপস্থিত ছিলাম। আমি কিছু বললাম না, চুপচাপ বসে রইলাম। ছোট চাচা বলল, তোমার মায়ের থেকে যেসব গহনা ফেরত নেওয়া হয়েছে ওগুলো আমার বাপ তাকে দিয়েছিল। হিসাব অনুযায়ী ওই গয়নায় আমারও হক আছে। আর কিছু বলবেন? তুমি এবং তোমার মা যত তাড়াতাড়ি গহনার ব্যাপারটা ভুলে যাবে ততই তোমাদের মঙ্গল। আমাদের মঙ্গল নিয়ে আপনাকে ভাবতে হবে না চাচা। আমি বেঁচে থাকতে মাকে আর কখনোই ওই গহনা পড়তে দেব না। চাচা হয়তো আরো কিছু বলতো। দাদিকে দেখে চুপ করে গেল। দাদি বললেন, ওর সাথে কি কথা বলছিস? তোর ভালো দিন ওদের সহ্য হচ্ছে না। ভালো দিন সহ্য না হওয়া খারাপ কিছু না। ছোট চাচা যখন কাজকর্ম ছিল না তখন আমরা তাকে খুব ভালো করে সহ্য করেছি। আপনি পারেননি। উঠতে বসতে খাওয়ার কোটা দিয়েছেন। চাকরি পাওয়ার পর থেকে আপনার ব্যবহার বদলে গেছে দাদি। নিজের মা এমন করতে পারে আপনাকে না দেখলে বিশ্বাস করা কষ্টকর হয়ে যেত। দাদি কেঁদে ফেলেন। ভেজা গলায় বললেন, শুনলি তুই? এই ছেলের কথা শুনলি? আমি মা হয়ে তোকে সহ্য করতে পারতাম না? ওরা খুব পারতো। মায়ের চেয়ে মাসির দরদ বেশি, তাই না? ছোট চাচা দাদির কথার জবাব দিল না। আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সাজ্জাদ নিজের ঘরে যাও। মাথা দুলিয়ে নিজের ঘরে চলে এলাম। এইসব ব্যাপার নিয়ে আর ভাবতেই ইচ্ছা করছে না। স্যারের দেওয়া বইটা পড়ছি। গল্পের ধরন খুব সুন্দর, বচনভঙ্গি ভালো, তবে রিভিউ লেখার কাজটা যে হয়ে উঠছে না। কি থেকে কি লিখবো বুঝতে
বুঝতে পারছি না, ইন্টারনেট ঘাটাঘাটি করে যেটুকু আইডিয়া পেয়েছি তা ঠিক মতো কাজে লাগাতে পারছি না। শুনেছি তিমু অনেক বইপত্র পড়ে, হেল্প করতে পারবে হয়তোবা ভেবে তিমুকে ডেকে নিয়ে এলাম। তিমু বলল বইয়ের রিভিউ লেখা সোজা কাজ, গত মাসে 2টো পুরস্কার পেয়েছি, খুব ভালো, আমাকে একটু সাহায্য করে দে। দিতে পারি, তবে শর্ত আছে। কি শর্ত? পুরস্কার জিতলে আমাকেও একটা গিফট দিতে হবে। আচ্ছা দেবো, এখন বল কি করে কি কি লিখতে হবে। তিমু খুব সুন্দর করে বুঝিয়ে বলল। ঘড়িতে রাত 10টার মতো বাজে, রিভিউ লেখার কাজ শেষ। ফুপু আমাদের খেতে ডাকতে এলো, বিরক্তির মুখে বলল কত রাত হয়েছে সে খেয়াল আছে তোদের? খেতে আয়। আমি আগে হেঁটে বেরিয়ে গেলাম। খাওয়ার আয়োজন ভালো ছিল, পোলাও, দেশি মুরগির ঝাল, রুই মাছ ভাজা। মাকে দেখছি না, ফুপুই আমাদের ভাত বেড়ে দিল। নরম গলায় বলল কারো কিছু লাগলে চেয়ে নিবি। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। বইয়ের পুরস্কার জিতলে 1000 টাকা পাবো, এখন অনেক টাকা জোগাড় করতে হবে। মাসখানেকের মধ্যে এত টাকা জোগাড় করা সহজ কিছু না। তেমন কোনো কাজকর্ম চোখে পড়ছে না, কি করবো না করবো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালের দিকে তিমু আমার ঘরে এলো, ঝলমলে গলায় বলল রিভিউ জমা দেবে? আরো একদিন সময় আছে, কাল দেবো ভাবছি। দিয়ে দাও, সময় নষ্ট করো না, পুরস্কারটা তুমিই পাচ্ছ। কিভাবে? শেষ রাতের দিকে স্বপ্ন দেখেছি, আমার স্বপ্ন মিথ্যা হয় না। তাই নাকি? তিমু কিছু বলার আগে ফুপু তাকে ডাকলো। হিসিয়ে বলল তোকে না বলেছি সাজ্জাদের সাথে মিশবি না, কথা কানে যায় না নাকি? মিশছি না, সাধারণ 2টা কথা বলেছি। সাধারণ কথা বলবি না ওর সাথে, এখানে এসে তোর ধিঙ্গিরপনা বেড়ে গেছে, বাসায় চল তারপর দেখছি। তিমু অল্প হাসলো। সকালের খাওয়ার সময় দাদি বললেন সাজ্জাদের মা, তোমার ছেলেকে ভুলভাল কথাবার্তা বলতে নিষেধ করে দিও, কালকে আমাকে বলেছে, আমি কিছু মনে করি নাই। তিমু খাওয়া থামিয়ে দাদির দিকে তাকালো, সহজ গলায় বলল কিছু মনে না করলে অতগুলো কথা বললে কেন? দাদি ভীষণ বিরক্ত হলেন, তেতো গলায় বললেন বড়দের মাঝে কথা বলবে না। তিমু বলল কথা বলছি না, প্রশ্ন করেছি। ফুপু তেতে উঠলো, কর্কশ গলায় বলল তিমু ঠিক করে কথা বলো, তোমার নানি আপু তোমার থেকে বয়সে অনেক বড়। ভুল কি বলেছি মা? এসে থেকে নানি আপু দেখি বড় মামুনের সাথে উদ্ভট ব্যবহার করছে। আচ্ছা নানি আপু, তুমি কি সিরিয়াল দেখা শুরু করেছো? তোমার শাশুড়ি চরিত্র টিপিক্যাল সিরিয়ালের শাশুড়িদের মতো হয়ে গেছে। ফুপি বলে উঠলো তিমু আজকে তোর বাপ কল দিয়ে বললো তোদের এখান থেকে নিয়ে যেতে, তুই আর এই বাড়িতে থাকতে পারবি না। দাদি বললেন ওর সাথে রাগারাগি করিস না, ওর কি দোষ? বাচ্চা মেয়ে যা শুনছে তাই বলেছে, এখানে ওর কোনো দোষ নেই। আমি মুখ ফুসকে বলেই ফেললাম তাহলে কার দোষ দাদি? দাদি বললেন কে ওর কান ভাঙানি দিচ্ছে বুঝতে পারছি না নাকি? ঘরের মধ্যে দরজা আটকে কিসের অত ফুসুর ফুসুর? কথাগুলো আমাকে উদ্দেশ্য করেই বলা। তবে আমি এসব কথা জবাব দিলাম না। খাওয়া শেষ করে রেডি হয়ে নিলাম। ক্লাস করতে ভালো না লাগলেও কলেজ ভালো লাগে। আমি রোজ যাই, হেঁটে যাই, রিক্সায় করে ফিরি। টাকা পাচ্ছে কথাটা মনে পড়তেই খাটের নিচে ঢুকে গেলাম। একটা মাটির ব্যাংক আছে আমার, খুচরো টাকাও জমাই। বেশ কয়েকদিন আগেই খাটের নিচে লুকিয়ে রেখেছি। ব্যাংকের ওজন ভালো, যাক আরো কিছু টাকার ব্যবস্থা হয়ে গেল। আপাতত হাতে সময় নেই, কলেজ থেকে ফিরে ব্যাংক ভাঙবো, তখন দেখবো গুনে কত টাকা আছে। আজ সব ক্লাস শেষ হলো, স্যাররা খুব মনোযোগ দিয়ে পড়ালেন। ক্লাস শেষে বাচ্চা বলল কাল কোথায় যাবি বলছিলি? গিয়েছিলি? হ্যাঁ গিয়েছিলাম। কাজ হয়েছে? কিছু হয়েছে, সমস্যা না থাকলে কাজের কথাটা আমায় বলতে পারিস। মাকে একটা সোনার আংটি গড়িয়ে দেবো। বাহ খুব ভালো তো। কত টাকার ভেতর? দোকানদার বললো 18-19 পড়বে। তোর বাজেট কত? আপাতত হাতে কোনো টাকা পয়সা নেই, গোছাতে হবে। কি বলিস, এত টাকা গোছাবি কি করে? জানি না, তবে গোছাতে হবে। মাসখানেকের মধ্যেই গোছাতে হবে। কি করবি কিছু ভেবেছিস? কাজকর্ম করতে হবে। তোর কি কিছু জানা আছে? না তেমন কিছু জানি না, তবে খোঁজ খবর নিয়ে বলতে পারবো। আমি ওর দিকে তাকিয়ে হাসলাম, উজ্জ্বল গলায় বললাম তাহলে তো খুব ভালো হয়। বাড়িতে ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে বিকেল। ঘরে ঢুকে দেখি বাবা আমার খাটে বসে আছে। তার চোখ মুখ শক্ত। আমি তাকে দেখে হাসতে চেষ্টা করলাম। বাবা বললেন ছোটর বউকে নিয়ে কি বলেছো তুমি? তেমন কিছু বলিনি, একটা ছেলের হাত ধরে দাঁড়িয়েছিল এইটুকুই বলেছি। বাবা উঠে এসে আমার কাছে দাঁড়ালেন, সজোরে গালে একটা থাপ্পড় মেরে বললেন যে মেয়েকে বাড়ির বউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ব্যাপারে এমন কথা বললে কিভাবে? জানো না তার সাথে আমাদের বাড়ির সম্মান জড়িয়ে আছে? মিথ্যা কিছু তো বলিনি। বাবা আবারও হাত তুলতে গেলেন। মা এসে আমার সামনে দাঁড়ালো, করুণ গলায় বলল কি করছেন? এত বড় ছেলের গায়ে কেউ হাত দেয়? শাসন করা প্রয়োজন হলে আরো দিতে হবে। তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। মা বলল তোর এই কথা বলার কি দরকার ছিল? বাড়ি থেকে কিছু হয়েছে মা? মা আমার দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল। আমি বললাম কি হয়েছে? দাদি আব্বাকে নালিশ করেছে তাই না? কিছুই হয়নি, হাত মুখ ধুয়ে খেতে আয়। বাড়িতে আমার অবস্থান খুব পরিষ্কার, কেউ আমার কথা বিশ্বাস করে না। সবাই মনে করছে মায়ের গহনা নিয়েছে বলে আমি এই কথাগুলো বলছি, কিন্তু না।